সারা মাস কষ্ট করে টিউশনি করে আজ বাজার থেকে ভালো মন্দ কিছু কিনে এনে মেঝেতে বসে খাচ্ছি। হঠাৎ পিছন থেকে কেউ সজোরে লাথি মারে, যার কারণে আমি খাবারগুলোর উপরে পড়ে যাই। মেঝে থেকে উঠে পিছনে ফিরতেই ঠাস 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 করে আমার গালে থাপ্পড় পড়ে। ছোট লোক কুত্তার বাচ্চা, আমার বোন বিষ খেয়ে হাসপাতালে মরতে বসেছে আর তুই এখানে আরামে খাবার গিলছিস। কথা বলার শক্তি যেন আমি আর খুঁজে পাচ্ছি না। পিঠ আর গালে প্রচুর যন্ত্রণা হচ্ছে। এই অবস্থায় সে আমাকে টেনে টুনে ম্যাচ থেকে বের করে হাসপাতালে নিয়ে আসে। আমার সামনেই বেডে শুয়ে আছে আরিহা। কি নির্মম অবস্থায় না করেছে নিজের। মেয়েটা আমাকে বড্ড বেশি ভালোবাসতো, তা জেনেও আমি তাকে ফিরিয়ে দিয়েছি। কখনো ভাবিনি যে আরিহা এতটা আঘাত পাবে, যার কারণে এমন একটা জঘন্য কাজ করে ফেলবে। কিন্তু আমি যে খুব গরিব ঘরের সন্তান, যেখানে আরিহা কোটিপতি ঘরের মেয়ে। আমাকে দেখতে পেয়ে আরিহা করুণ দৃষ্টিতে তাকিয়ে আছে, হয়তো বলতে চাচ্ছে তোকে খুব ভালোবাসি রে। আমি মাথা নিচু করে নিচের দিকে তাকিয়ে দাঁড়িয়ে আছি। হঠাৎ আরিহার ভাই আবার বলে উঠল, আমার বোনের যদি কিছু হয়ে যেত তাহলে তোকে আমি খুন করে ফেলতাম, ছোট লোকের বাচ্চা। কথাটা বলে সাথে সাথে হাতটা উপরে তোলে আমাকে মারার জন্য, কিন্তু আরিহার ইশারায় থেমে যায়। আরিহার ভাই আমাকে হালকা ধাক্কা দিয়ে বলল, আমার বোন তোকে ডাকছে, যা। আমি আরিহার কাছে গেলেই সে আমার হাতটা শক্ত করে ধরে তার পাশে বসিয়ে আস্তে আস্তে বলল, আজ এখানে এই মুহূর্তে তোমার আর আমার বিয়ে হবে। আরিহার কথা শুনে আমার শরীরে যেন কারেন্ট প্রবাহিত হয়ে শক লাগতে শুরু করলো। আমি উঠে চলে যেতে যাব, কিন্তু পারছি না। তার কারণ আরিহা তার সমস্ত শক্তি দিয়ে আমার হাতটা ধরে রেখেছে। কিছুক্ষণ পর দেখলাম আরিহার ভাইয়া কাজী নিয়ে আসলো। অবশেষে জোর জবরদস্তি ও ভয় দেখানোর ফলে বিয়েটা করতে বাধ্য হলাম। তারপর আমাকে হাসপাতাল থেকে আরিহাদের বাসায় নিয়ে এসে একটা রুমে বন্দি করে রাখা হলো, যাতে কোথাও আমি পালিয়ে না যেতে পারি। রুমের চারদিকে দামি দামি আসবাবপত্র দিয়ে ভরা। হঠাৎ আমার বাবার কথা মনে পড়ে গেল। আজকে একটিবারের জন্যেও বাবার সাথে কথা হয়নি। বাবা ছাড়া এই ভুবনে আমার আর কেউ নেই। মা সেই কবে চিরনিদ্রায় শায়িত হয়েছেন। বাবার জন্য মনটা আমার ছটফট করছে। তাই আর দেরি না করে পকেট থেকে 120 টাকা দিয়ে কেনা মোবাইলটা বের করলাম। দামি ফোন কেনার সামর্থ্য কি আর আমার আছে? আশ্চর্য ব্যাপার, বাবার ফোন বন্ধ কেন সেটাই মাথার ভিতরে ঠিকমতো ঢুকছে না। আবার বাবার কিছু হয়ে গেল না তো? নানান টেনশনে মাথার সব ফাঁকা জায়গা ভরাট হয়ে যাচ্ছে। কিছুতেই টেনশন মুক্ত হতে পারছি না। যতই টেনশন মুক্ত হতে চাচ্ছি ততই দ্বিগুণ আকারে টেনশন আমাকে ঘিরে ধরেছে। প্রায় রাত 10টার সময় কেউ এসে রুমের দরজা খুলে দেয়। দরজা খোলার সাথে সাথে আমি দৌড় লাগাই। যখন আমি বাসার বাহিরে চলে যেতে যাব, পরেই মুহূর্তেই আমার চোখে দৃষ্টি চলে যায় সোফায় বসে থাকা লোকটার উপর। সেই লোকটি আর কেউ নয়, আমার বাবাই। সোফায় বসে আরিহার ভাইয়ার সাথে হেসে হেসে কথা বলছে। কিন্তু বাবা এখানে কি করছে? বাবা আমাকে দেখতে পেয়ে তার কাছে ডাকলো। আমি বাবার কাছে যাওয়ার সাথে সাথে বাবা বললেন, কি রে বাজান, কই যাইতাছিলি? বাবার কথার উত্তরে আমি বললাম, বাবা আগে তুমি বলো তুমি এখানে কেন? হঠাৎ আরিহার ভাইয়া বলল, তোমার বাবাকে আমি নিয়ে এসেছি। তারপর আমার বাবা আবার বললেন, আরে বাজান, এরাই মোরে গ্রামের তো আইনা সব কিছু খুললা কইছে। আসলে বাজান, তোর মাইটারে কষ্ট দেওয়া উচিত হয় নাই বাজান। কিন্তু বাবা। আর কিন্তু করা লাগবে না, যা হার হয়েছে। আমি একেবারে চুপসে গেলাম। কি আর বলবো, বলার মতো কিছুই খুঁজে পাচ্ছি না। আর কিছু বলেও হয়তো কোনো লাভ হবে না। রাত 11টা। আমি আরিহার রুমে বসে আছি মানে বিছানায় নয়, ফ্লোরে। তার কারণ এত দামি বিছানায় বসার অভ্যাস যে আমার নেই। কিছুক্ষণ পর আরিহা বউ সেজে রুমে প্রবেশ করে। আমাকে ফ্লোরে বসে থাকতে দেখে রাগী দৃষ্টিতে তাকিয়ে বলল, এই তুমি ফ্লোরে বসে আছো কেন? না মানে এত দামি বিছানায় বসার অভ্যাস যে আমার নেই। চুপচাপ বিছানায় গিয়ে বসো, নাহলে থাপ্পড় মেরে মেরে কানের পর্দা ফাটিয়ে ফেলবো। আরিহার ধমক শুনে আমি চুপচাপ বিছানার একপাশে গিয়ে চুপটি করে বসে পড়লাম। কারণ এই মেয়েকে খুব ভালো করে জানি, রাগে যা ইচ্ছে তাই করতে পারে। আরিহা আস্তে আস্তে আমার দিকে এগোতে লাগলে আমি বললাম, প্লিজ আমার কাছে আসবেন না, আমি এসবের জন্য অপ্রস্তুত। আমাকে কিছুটা সময় দিন। শোনো, আমার শরীর এমনিতেই খুব দুর্বল, তাই আমি যা যা বলছি তাই তাই করো। জি, কি করতে হবে? প্রথমে আমাকে জড়িয়ে ধরো। না, আমি এমনটা পারবো না। না বলতে দেরি হলেও আরিহার হাতে থাপ্পড় খেতে দেরি হয়নি। তার শরীর বলে দুর্বল। থাপ্পড় খেয়ে আমার গালটা প্রায় যায় অবস্থা। এখন ওকে জড়িয়ে ধরবি না? এই তো ধরছি। তারপর বাধ্য হয়ে আরিয়াকে জড়িয়ে ধরলাম। শোনা, বেশি ব্যথা পেয়েছো? একটু আদর করে দিব? নিজেই ব্যথা দিয়ে এখন আবার ভালোবাসা দেখাচ্ছে। কিছু বলছো না যে? আচ্ছা, আমাকে যে বিয়ে করলেন আমি আপনাকে খাওয়াবো কি? তোমার খাওয়াতে হবে না, বুঝেছো? আর কালকের দিনটার পর থেকে তুমি আমাদের কোম্পানির বসের চেয়ারে বসবে, কেমন? আর না শব্দটা কিন্তু একদমই মুখ থেকে বের করো না, তাহলে কিন্তু তোমার গাল লালে লাল হয়ে যাবে। আমি কিছুই বলছি না, চুপচাপ শুয়ে আছি। পরের দিন বাবা সবার কাছ থেকে বিদায় নিয়ে গ্রামে চলে যায়।
আরিহার ভাইয়া বারবার বাবাকে বলেছিল এখানে থাকতে, কিন্তু বাবার নাকি গ্রামে থাকতেই ভালো লাগে। দুপুরে খাবার খাচ্ছি, তখন আরিহার ভাইয়া আমাকে বলল, দেখো সারিয়ার, বাবা মা অনেক আগেই মারা যায়। তারপর থেকে অনেক আদর যত্নে আমার ছোট বোনটাকে বড় করেছি, তাই কখনো কোনো সময় কোনো রকম আরিয়াকে কষ্ট দিও না। উত্তরে আমি কিছুই বললাম না, কারণ আরিহাকে নিয়ে আমার মনে কোনো রকম ফিলিংস বা ভালোবাসা নেই। রাতে জানালার গ্রিল ধরে দাঁড়িয়ে আছি, সেই সময় পিছন থেকে আরিহা এসে জড়িয়ে ধরে, আমার ঘাড়ে চুমু দেয়। যতবার বলেছি আমি এসবের জন্য মোটেও প্রস্তুত না, ততবারই আমাকে আরিহার হাতে থাপ্পড় খেতে হয়েছে। তাই কিছু বলতে চাইলেও বলতে পারি না। পরের দিন সকালে আরিহার ভাইয়ার সাথে তাদের অফিসে যাই। সত্যি খুব বড় আরিহাদের কোম্পানিটা। আজ আমার প্রথম দিন তো, তাই সবার সাথে পরিচয় ও অফিসটা ভালোভাবে ঘুরে বাসায় চলে আসার সময় আমার সবচেয়ে ভালো বান্ধবী মেঘলার সাথে দেখা হয়। সেও খুব বড়লোক ঘরের মেয়ে, আমার সব বিপদে পাশে থেকে আমাকে সাহায্য করত। কিরে শাহরিয়ার, অনেক দিন পরে তোকে দেখলাম, তোকে ফোনেও পাচ্ছিলাম না যে, তা কি হয়েছে তোর? তারপর আমি মেঘাকে সব খুলে বললে সে কাঁদতে লাগলো। বুঝলাম না সে কাঁদছে কেন। আমি হালকাভাবে মেঘার হাত ধরে বললাম, কিরে কাঁদছিস কেন? কিন্তু মেঘা ঝাটকা মেরে হাত ছাড়িয়ে নিয়ে কাঁদতে কাঁদতে চলে যায়। আমি কিছুক্ষণ সেখানে দাঁড়িয়ে থেকে বাসায় এসে দেখি আরিহার ভাইয়া দরজার সামনে দাঁড়িয়ে আছে। আমাকে দেখতে পেয়ে আমার গালে কষে একের পর এক থাপ্পড় বসিয়ে দেয়। বুঝলাম না থাপ্পড় কেন খেতে হলো আমাকে। আমি তো থাপ্পড় খাওয়ার মতো কোনো কাজই করিনি। মাথা নিচু করে দাঁড়িয়ে আছি, মুখের ভিতরে অনেক কথা আটকে রেখেছি। ইচ্ছে করছে যে চিৎকার করে করে বলতে, কিন্তু আমি বলতে পারছি না। আমার সামনে আরিহা একটা মোটা শক্ত লাঠি ভর করে পায়ের উপর পা তুলে সোফায় বসে আছে। ভয়ে আমার পা থর করে কাঁপছে। নিশ্চয়ই ভাবছেন লাঠি দেখে আমার পা ভয়ে থরথর করে কাঁপছে। সেটা যদি ভেবে থাকেন তো ভাবা সেখানে থামিয়ে দিন, কারণ আমি লাঠি দেখে ভয় কাঁপছি না। আরিহার লাল টকটকে চোখ দুটো দেখে ভয় কাঁপছি। অবশ্য প্রচণ্ড পরিমাণ রাগ না উঠলে কারো চোখ এমনিতেই লাল হয়ে যায় না। কিন্তু আরিহার রাগ ওঠার পিছনের কারণটা ঠিক কি? ছোটবেলা থেকে আমি লাল জিনিসকে সবচেয়ে বেশি ভয় পেতাম। কথাটা হাস্যকর হলেও সত্যি। লাল রঙের কোনো কিছু দেখলেই আমার মনে হয় সেই লাল জিনিসটা আমাকে চারিদিকে ঘিরে আমার শরীরটা গলিয়ে লাল বর্ণের করে ফেলবে। আমার এমনটা মনে হয় বলেই আমি লাল জিনিসটাকে একটু বেশি ভয় পাই। আশা করছি আমার ভয়ের কারণটা জানতে কারো আবার বুঝতে কোনো প্রকারের অসুবিধা হয়নি। আর এমনিতেও সবচেয়ে বড় আর প্রধান কথা হলো, আমি যেখানে কোনো অন্যায় কাজ করিনি তাহলে ভয় কেনই বা পাবো আমি? হঠাৎ করে আরিহার ভাইয়া পিছন থেকে আমার ঘাড় ধরে জোরে ধাক্কা মেরে আরিহার পায়ের সামনে নিয়ে গিয়ে ফেলে দিয়ে বলে, দেখ বোন, তোকে আমি আগেই বলেছিলাম এমন গরিব ঘরের ছেলেকে বিয়ে করলে এমনই হয়। কি করবি এই বেইমানটার, তুই নিজেই ঠিক কর। আর হ্যাঁ, একটা কথা বলে রাখা ভালো, তুই চাইলে একে খুনও করতে পারিস, কোনো সমস্যা হবে না, সব কিছু আমি দেখে নিব। আরিহার ভাইয়া কথাগুলো বলেই চলে গেলেন। আমি এখনো আরিহার পায়ের নিচেই পড়ে আছি। কোনো মতে উঠে দাঁড়াই, কিন্তু আশ্চর্য, ওঠার সময় আমি ভুলে আরিহাকে ধরেই উঠে দাঁড়াই, কিন্তু আরিহা কিছুই বলল না। তারপর আমি আরিহাকে বললাম, কি 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 হয়েছে যার কারণে আপনারা আমার সাথে এমন আচরণ করছেন? আমার কথার উত্তরে আরিহা দাঁতে দাঁত লাগিয়ে খিটমিট করে রাগে ও ধমকে সুরে বলল, কোন মেয়ের হাত ধরে লুচ্চামি করছিলি? এখন পুরো ব্যাপারটা আমার কাছে খুব সহজে পরিষ্কার হয়ে গেল। বুঝতে পারলাম এমন আচরণের আসল কারণটা। আমি বললাম, আরে ওর নাম মেঘা, খুবই ভালো মেয়ে আর আমার সবথেকে ভালো ফ্রেন্ড। আমার বিয়ের কথা শুনেই ও কাঁদতে শুরু করলো, তাই হালকাভাবে ওর হাত ধরে বলেছিলাম, কাঁদছিস কেন? আমি তোর বিয়ে করা বউ, কই কখনো তো নিজের থেকে আমার হাত ধরিসনি, তাহলে ওই নষ্ট মেয়ের হাত কেন ধরলি? খবরদার, আপনি ওকে নষ্টামে বলবেন না। কেন রে, তোর কি গায়ে লাগছে? কিন্তু কেন, তোর আর ওর মধ্যে কিছু চলছে না তো? ছি, কী সব বলছেন আপনি? চুপ কর কুত্তার বাচ্চা, তুই শুধুই আমার, তোর শুধু আমাকে ছোঁয়ার অধিকার আছে, আর কারো না। সেই হাত আমি ভেঙে দুমড়ে মুচড়ে গুড়িয়ে ফেলবো, যে হাত দিয়ে অন্য এক নারীকে ছুঁয়েছিস। কথাগুলো বলার সাথে সাথে আরিহা তার হাতে থাকা লাঠিটা দিয়ে আমার হাতে আঘাত করে। আমি ব্যথার যন্ত্রণায় চিৎকার দিয়ে উঠি। আরিহা অনবরত আমার দুই হাতে আঘাত করেই যাচ্ছে, থামার কোনো নামগন্ধই মনে হচ্ছে নেই। আমি আর সহ্য করতে না পেরে রাগের মাথায় চিৎকার দিয়ে বললাম, হ্যাঁ আমি মেঘাকে ভালোবাসি। কি করবি তুই? আমার কথার উত্তরে আরিহা একটা কথাই বলল, মেরে ফেলবো। তারপর আর কিছু মনে নেই। যখন আমার জ্ঞান আসে তখন দেখে আমি রুমে শুয়ে আছি আর আমার মাথায় ব্যান্ডেজ করা। মনে হয় আমার মাথায় লাঠি দিয়ে আঘাত করা হয়েছে। আমার বুকে মনে হয় কেউ শুয়ে আছে। হ্যাঁ, আমি ঠিকই ধরেছি, আরিহা আমার বুকের উপর শুয়ে আছে। আরিহার মাথার নিচে বেশ খানিক জায়গা ভেজা, অর্থাৎ আমার শার্টটা ভেজা। এখন স্পষ্টভাবে আরিহার ঘুমন্ত মুখে চোখের জলের স্পষ্ট দাগ বোঝা যাচ্ছে। আমি এই মেয়েটাকে কিছুতেই বুঝে উঠতে পারছি না। সবাই বলে মেয়েদের মন বোঝা নাকি বেশ কঠিন, কিন্তু আমি বলি কি, সব মেয়েদের মন বোঝা কঠিন হয় না,
কিছু কিছু মেয়েদের মন বোঝা বেশ সহজতর হয়ে থাকে, কিন্তু আমার ভাগ্যে যে মেয়ে পড়েছে তাকে বুঝে ওঠা যে আমার পক্ষে কোনো মতেই সম্ভব নয়। হঠাৎ আরিহার ঘুম ভেঙে যায়। আমার জ্ঞান ফিরেছে দেখে সে আর এক মুহূর্তের জন্য দেরি না করে সোজা আমার গলা জড়িয়ে ধরে, আমার ঠোঁট জোড়া নিজের আয়ত্তে করে নেয়। বিরক্তি আর অসহ্য ছাড়া আমার আর কিছুই লাগছিল না। কিছুক্ষণ পর ছেড়ে দিয়ে আরিহা নিচে চলে যায়। আমার শরীরটা খুব দুর্বল লাগছে, ভালো করে নাড়াচাড়া করতে পারছি না, বুঝে উঠতে পারছি না একটা মেয়ে এতটা অত্যাচারী কি করে হতে পারে। কিছুক্ষণ পর দেখলাম আরিহা খাবার নিয়ে আসছে এবং নিজের হাতে আমাকে খাইয়ে দিতে চাচ্ছে, কিন্তু আমি খাচ্ছি না। যতবারই আমাকে খাইয়ে দেওয়ার জন্য আরিহা সম্পূর্ণ প্রস্তুত ছিল, ততবারই আমি মুখ ঘুরিয়ে নেই, কারণ এই মেয়ের হাতে খাবার খাওয়ার চেয়ে না খাওয়াই আমার থেকে ভালো মনে হচ্ছে। আরিহা এবার রেগে গিয়ে এক হাত দিয়ে আমার মুখ ধরে আর এক হাত দিয়ে আমাকে খাবার জোর করে খাইয়ে দেয়। অনিচ্ছা সত্ত্বেও আরিহার হাতে খাবার খেতে হচ্ছে। এক সপ্তাহ আমাকে বাসায় ডেকে বিশ্রাম নিতে হয়েছে। এখন আমি মোটামুটি সুস্থ আছি, কিন্তু হাতে সামান্য ব্যথা রয়ে গেছে। আরিহাকে অনেক বুঝিয়ে এই আজ সকালে বাইরে বের হলাম। একটা পার্কে বসে আছি নিরিবিলি, মন চাচ্ছে উড়ে যেতে, কিন্তু উঠতে পারছি না, কারণ আমি কোনো এক খাঁচায় বন্দি। হঠাৎ মেঘা কোথা থেকে যেন হুট করে চলে আসলো, আর আজকে তার সাথে অনেক গার্ড কেন, তাই আমাকে খুব করে ভাবাচ্ছে। কিরে শাহরিয়ার, তোর এই অবস্থা কেন? না মানে? আচ্ছা বলতে হবে না, যা বোঝার বুঝে ফেলেছি। আরিহা তোর এই অবস্থা করছে, তাই তো? তুই কি করে জানলি? আমি সব জানি। আর শোন, আমি তোকে ভালোবাসি, তুই এই মুহূর্তে আমার সাথে চল। মেঘার কথা শুনে আমি অবাক হয়ে যাই। তাই তো বলি, আমার বিয়ের কথা শুনে সেদিন কেন কাঁদতে কাঁদতে চলে গেছিল। তারপর আমি বললাম, দেখ মেঘা, আমি কিন্তু বিবাহিত। তাতে আমার কোনো সমস্যা নেই, তুই ডিভোর্স দিয়ে দিবি। আর তুই কি আমাকে ভালোবাসিস না? আমার তোকে ভালো লাগে, কিন্তু তাই বলে ভালোবাসি না। ভালো লাগা আর ভালোবাসা এক কথা হলো? আমি আর কিচ্ছু শুনতে চাই না, তুই আমার সাথে চল। যেতে না চাইলে জোর করে নিয়ে যাব। আর তোর কোনো চিন্তা নেই, আরিহাকে আমি দেখে নিব। হঠাৎ কেউ একজন বলে উঠল। কে কাকে দেখে নেবে শুনি? গলার আওয়াজটা আমার খুব পরিচিত, বুঝার আর বাকি রইল না যে এটা আরিহা। আরিহাকে দেখে মেঘা বলল, চলে এসেছে আমার পথের কাঁটা। আরিহা রেগে গিয়ে বলল, তুই নিজেই তো আমার কাটা হয়ে দাঁড়িয়ে আছিস। কথা সাবধানে বল। তুই চুপ কর তো। আরে চুপ করে তুই থাক, তার কারণ আমার কাছে অনেক গার্ড আছে। শাহরিয়ারকে তুই কোথাও নিয়ে যেতে পারবি না। তোর কি মনে হয় আমি খালি হাতে এসেছি? আরিহার কথাগুলো বলার সাথে সাথে প্রচুর গার্ড এসে হাজির হয়ে গেল। আরিহার গার্ডের তুলনায় মেঘার গার্ড খুবই কম, তাই আমাকে এখান থেকে নিয়ে যেতে আরিহার কোনো সমস্যাই হয়নি। যাওয়ার আগে মেঘা আরিহাকে উদ্দেশ্য করে বলল, শাহরিয়ারকে আমার করেই ছাড়বো। আরিহাও মুচকি এসে বলল, আমি বেঁচে থাকতে তা কোনোদিন সম্ভব না। এক প্রেমিকের জন্য দুই প্রেমিকাদের মধ্যে এক ভয়াবহ লড়াই হতে যাচ্ছে, যে লড়াই হয়তো কেউ একজন পৃথিবীর মোহ হয়তো ত্যাগ করতে পারে। আমাকে সেখান থেকে বাসায় নিয়ে এসে আরিহা টেনে টুনে রুমে নিয়ে যায়। রুমের দরজা বন্ধ করে আরিহা এক পা দুপা করে আমার কাছে এগোতে লাগলো। আবার মারবে না তো? এমনিতেই শরীরে আগের অনেক ব্যথা রয়েই গেছে, তার মধ্যে আবার মার খেলে তো এই ভুবন ত্যাগ করতে আমার আর বেশি সময় লাগবে না। আরিহা যতই আমার কাছে আসছে ততই মনে ভয়ের সৃষ্টি হচ্ছে। আরিহা যতই আমার কাছে আসছে আমি ততই পিছুতে লাগলাম। একসময় আমার বাধা হয়ে দাঁড়ালো দেয়াল, আমি আর পিছুতেই পারছি না। আরিহা আমার কাছে এসে তার এক হাত আমার মাথা থেকে কিছুটা দূরে দেয়ালে ভর করে মুখটা আমার কাছে এনে বলল, তোমাকে আমি বাইরে যেতে বলছি, কিন্তু এতটা বাইরে যেতে বলিনি শাহরিয়ার। সত্যি সত্যি বলছি, আমি পার্কে নিরিবিলি বসেছিলাম, কিন্তু মেঘা কোথা থেকে যেন হুট করে চলে আসে, আর আমি ভাবতেও পারিনি মেঘা এমন কিছু করবে। আজ থেকে তোমার এ বাড়ির বাইরে যাওয়া নিষিদ্ধ। যদি সেই নিষিদ্ধ কাজটা তুমি করার চেষ্টা করো, তাহলে তোমার পা ভেঙে দিতে আমার বেশ সময় লাগবে না। আপনার থেকে না মেঘা অনেক ভালো, অন্তত আমাকে ভয় বা অত্যাচার করে না। আমার কথাটা শোনার সাথে সাথে আরিহা তার চোখ দুটি বন্ধ করে ফেলে। চোখ বন্ধ করার আগে স্বাভাবিকই ছিল, কিন্তু চোখ খোলার সাথে সাথে চোখ দুটো লাল বর্ণের হয়ে ওঠে। আমারও আর বুঝতে এক মুহূর্তের জন্য বাকি রইল না যে আরিহার রাগ উঠে গেছে। আরিহা শক্ত করে আমার মুখ চেপে ধরে বলল, তোকে আমি আঘাত অত্যাচার করবো, আবার তোকে আমি ভালোবাসবো। তুই শুধুই আমার, আর কারো না। যদি আর কারোর হওয়ার কোনো রকম চেষ্টা করিস, তো তোকে আমি দুনিয়া থেকেই উঠিয়ে দেব। কথাগুলো বলার সাথে সাথে আরিহা আমাকে ধাক্কা দিয়ে রুম থেকে রাখতে রাখতে চলে যায়। ধাক্কাটা খেয়ে আমি বিছানার উপর গিয়ে পড়ি। হায় কি পোড়া কপাল আমার! নিয়তি আমাকে কোন মেয়েকে ছিনিয়ে দিল, যাকে বোঝার জন্য আমার কাছে কোনো সলিউশন নেই। রাতে আরিহা আমাকে খাবার খাইয়ে দিল। খাবার তো কোনো ইচ্ছেই আমার ছিল না, কিন্তু মায়ের ভয়ে খেতে হলো। বিছানায় গুটিসুটি দিয়ে বাচ্চাদের মতো শুয়ে আছি। কিছুক্ষণ পর আরিহা রুমে এসে আমাকে জড়িয়ে ধরলো। আমি বেশ বুঝতে পারছি আমার পিঠটা ভিজে যাচ্ছে। পিঠ ভিজে যাওয়ার একটাই কারণ, আর সেটা হলো কান্না। নিশ্চয়ই আরিহা কান্না করছে। এই মেয়েটা কখন কি করে তা বলার বাহিরে। বাহিরে বললেও মনে হয় ভুল হবে, তার চেয়ে অনেক অনেক বাহিরে। আরিহা আমাকে জোর করে তার দিকে ফিরিয়ে আমার গলা জড়িয়ে করুণ দৃষ্টিতে বলল, খুব ভালোবাসি তোমায়, কেন বোঝার চেষ্টা করো না?
তুমি কি জানো না কেন তোমাকে এত শাসন করি? ভালোবাসি তাই। তোমাকে আমি কষ্ট দিতে চাই না, কিন্তু তুমি আমার কোনো রকম কথা শোনার চেষ্টা করো না, তাই বাধ্য হয়ে আমাকে করতে হয়। ওই তুমি আর এমন কোনো কাজ করো না যাতে আমার মাথায় রাগের উৎপত্তি হয়। আমি কিছুই বলছি না, চুপ করে শুধু কথাগুলো শুনছি। কি আর বলবো, আমার যে বলার কিছুই নেই। হঠাৎ আরিহা তার মুখ আমার কাছে নিয়ে আসলো। আমার বুঝতে আর কোনো রকমের অসুবিধা হলো না যে আরিহা এখন কি করতে চলেছে। আরিহা যখন আমার ঠোঁট তার দখলে নিয়ে যাবে, ঠিক সেই মুহূর্তে আরিহার ফোন বেজে উঠল, যার কারণে আমার ঠোঁট জোড়া আরিহা তার নিজের দখলে নিয়ে যেতে পারেনি। আমি এক লম্বা শ্বাস নিলাম, যাই হোক বেঁচে গেলাম। আরিহা বিরক্তি মুড নিয়ে তার ফোন রিসিভ করে বলল, এই কে আপনি? এত রাতে কেন ফোন দিয়েছেন? মেঘা চৌধুরী বলছি। মনে হচ্ছে তুই আর পিছু ছাড়বি না মেঘা, তাই না? কি করে যে আর ছাড়ি, আমার মূল্যবান সম্পদ যে তোর কাছে। ভালোই ভালোই বলছি, বেশি উড়িস না, টানা কেটে দেব। আমিও বলছি, তুইও বেশি বার বাড়িস না, অনন্তকালের জন্য থামিয়ে দিব। এই, তোর কি লজ্জা বলতে কিছু নেই? অন্যজনের স্বামীকে নিজের করে নিতে চাচ্ছিস? নষ্টা মেয়ে কোথাকার। জোর করে বিয়ে করে ভালোবাসা খাটালেই স্বামী হয়ে যায় না, শাহরিয়ার শুধু আমার। তোর কানটা খুলে মনোযোগ সহকারে শোন মেঘা, শাহরিয়ার শুধুই আমার। মনে হচ্ছে তোর কানে ডাক্তার দেখাতে হবে, তাই শুনতে পাচ্ছিস না যে আমি কি বলছি। শাহরিয়ার শুধু আমার, এই মেঘা চৌধুরীর। মেঘা, তোকে আমি শেষবারের মতন সাবধান করে দিচ্ছি, নইলে আমি কিন্তু তোকে কি নইলে কি করবি? আমি কিন্তু কি কখন থেকে কিন্তু কিন্তু লাগিয়ে রেখেছিস মুখে? কি করবি সেটা বল না। আর অবশ্য তোর মতো ভীতু মেয়েই বা আমার কি ক্ষতি করতে পারবে? আমি তোকে খুন করব মেঘা। চিৎকার দিয়ে মেঘা কথাটা বলার সাথে সাথে ফোনটা আছাড় মেরে ভেঙে ফেলে। আমি আভাস পাচ্ছি কিছু একটা ঘটতে চলেছে, খুব শীঘ্রই কিছু একটা অঘটন ঘটতে পারে। তার কারণ আমি আজকের মতো আরিহাকে কোনোদিন রাখতে দেখিনি। আমি আরিহাকে অনুরোধ সহ করে বললাম, প্লিজ রাগের মাথায় কোনো অঘটন করে ফেলবেন না। আরিহা আমার কথা জবাবে রাগী গলায় বলল, ঘুমা যা। আমি আরিহাকে আবার বললাম, প্লিজ আপনি একটু শান্ত হন। আমি আজ থেকে আপনার সব কথা মেনে চলবো, কখনো আপনাকে কষ্ট দিব না, কিন্তু প্লিজ দোহাই লাগে একটু শান্ত হন। আমার কথার জবাবে এইবার আরিহা চিৎকার দিয়ে বলল, ঘুমা যা। আমি ভয় আর কিছু না বলে ঘুমিয়ে পড়লাম। কিন্তু পরের দিন মেঘার খুন হয়ে গেছে এমন একটা খবর পাবো তা কল্পনাতেও হয়তো আমি আশা করিনি। মেঘা বেঁচে নেই, আমি ভাবতে পারছি না। তার মানে কি এটা আরিহার কাজ? আরিহাই কি মেঘাকে খুন করেছে? খবর পেয়ে আমি এক মুহূর্তের জন্য দেরি না করে ছুটে গেলাম। মেঘাদের বাড়িতে কত শত লোকদের ভিড় লেগে গেছে। মেঘার মুখটা তো ঠিক করে চেনাই যাচ্ছিল না। কি জঘন্যভাবে থেতলে দেওয়া হয়েছে। কে এই নিষ্ঠুর ব্যক্তি যে মেঘাকে খুন করেছে? আমি তাকে কোনোদিন ক্ষমা করব না। নিশ্চয়ই এটা আরিহার কাজ। আরিয়া ছাড়া তো আর কারো মেঘার সাথে শত্রুতা নেই। আর গত রাতেই আমার সামনে আরিহা মেঘাকে খুনের হুমকি দিয়েছে। আমি সবার সামনে চিৎকার করে বললাম, আমি জানি মেঘাকে কে খুন করেছে। সবাই আমার কথা শুনে অবাক করা চাহনিতে আমার দিকে তাকালো। আমি আবার বললাম, হ্যাঁ আমি জানি এই খুন কে করেছে। মেঘার বাবা কাঁদতে কাঁদতে বলল, তুমি কি জানো বাবা, আমাকে বলো। দেখো, মেঘা তো তোমার ভালো বন্ধু ছিল, তাই না? কিন্তু কে বা কারা আমার নিষ্পাপ আদরের একমাত্র কন্যাকে হত্যা করেছে? তুমি কিছু জেনে থাকলে দয়া করে আমাকে বলো। আঙ্কেল, আমি বুঝতে পারছি আপনার কন্যা হারাবার ব্যথাটা ঠিক কতখানি। প্লিজ আপনি একটু শান্ত হন, আমি বলছি। কি করে আর শান্ত হই বাবা, বলো? নিজের আদরের একমাত্র কন্যার থেতলে দেওয়া লাশ দেখে কোনো বাবাই কি আর শান্ত হয়ে বসে থাকতে পারে? প্লিজ দয়া করে বলো, কে সে যে আমার মেয়েকে খুন করেছে? তারপর আমি প্রথম থেকে শুরু করে সবকিছু খুলে বললাম। আমার কথা শুনে মেঘার বাবা আমার হাত দুটি ধরে বলল, তোমাকে অনেক অনেক ধন্যবাদ। ওই আরিহাই আমার সোনার টুকরো মেয়েকে খুন করেছে। আমি ওকে ফাঁসির দড়ি পর্যন্ত নিয়েই ছাড়বো। তারপর মেঘার বাবা পুলিশকে সবকিছু জানালে পুলিশ আমাকেও কিছু প্রশ্ন করে। আমি নির্ভয়ে পুলিশকে সব সত্যটা বলে দেই। তারপর পুলিশ বাসায় গিয়ে আরিহাকে থানায় নিয়ে যায়। মেঘার দাফন শেষ হওয়ার পর আমি আরিহাদের বাসার উদ্দেশ্যে যেতে লাগলাম, কারণ আজই সবকিছু গুছিয়ে নিয়ে সেখান থেকে গ্রামে চলে যাব। আমার এমনিতেই মেঘার জন্য মন বারবার কেঁদে উঠছে। এক সময় কতই না ভালো বন্ধু ছিলাম আমরা, কিন্তু কখনো কোনোদিনও ভেবে দেখিনি এমন কিছু একটা হয়ে যাবে। আরিহা নিচে সেটা আমি খুব ভালো করে জানতাম, কিন্তু এতটা নিচে নেমে যাবে সেটা কোনোদিন ভাবিনি। আরিহা নামটা শুনলে এখন গা জ্বলে ওঠে। ছি, এতটা নির্লজ্জ বেহায়া না হলে এমন একটা জঘন্য কাজ করতে পারে? ওর নামটা মুখে উচ্চারণ করতেও এখন আমার ঘৃণা হচ্ছে।
খুব ভালো হয়েছে আরিয়াকে পুলিশ থানায় নিয়ে গেছে, অন্তত তার ওই মুখটার দেখা লাগবে না। আমার কি পোড়া কপাল, এই মেয়ে কি কারণে যে আমার জীবনে আসলো। আরিয়াদের বাসায় গেলে আরিয়ার ভাইয়া হুঙ্কার দিয়ে বলে উঠলো, তুমি এটা কি করলে শারিয়ার? সি, নিজের বউকে খুনের আসামি বানিয়ে দিলে। কে বউ, কার বউ? আমি আরিয়াকে কোনো দিন বউ হিসেবে স্বীকার করিনি আর করবও না। কান খুলে শুনে রাখেন, আরিয়ার আশা ছেড়ে দিন, বুঝতে পারছেন? আর আমি আজ এখনই চলে যাব। কথাগুলো বলে আমি রুমে এসে আমার সব কিছু গুছিয়ে নিয়ে যখন বাসা থেকে বের হতে যাব, তখন আমার সামনে বাধার উৎপন্ন হয়, আর সেই বাধাটা হলো আরিয়ার ভাইয়া। কি সমস্যা আপনার? আমার পথ ছাড়ুন। কোথায় যাচ্ছ তুমি? কেন, চোখ কি আপনার আকাশে উঠছে নাকি? দেখতে পাচ্ছেন না আমি এই বাড়ি ছেড়ে চলে যাচ্ছি? কিন্তু কেন? আপনার কি লজ্জা করছে না? আপনার বোন খুনি হওয়া সত্ত্বেও আপনার হয়তো লজ্জা লাগছে না, কারণ হয়তো আপনি নিজেই এই খুনের সাথে জড়িত। কথাবার্তা সাবধানে বলো শারিয়ার, তুমি কিন্তু ভুল ভাবছো। আরিয়া খুন করতে পারে না, যেও না তুমি। আমার কাছে এই খুনির বাসায় থাকা অসম্ভব। আমার সামনে থেকে সর বলছি। গলার আওয়াজ নিচু করো শারিয়ার। করবো না। কি করবি রে তুই? জানিস আমার বোন থানায় যাওয়ার আগে কি বলে গেছে? তোকে জানি আমি কিছুই না করি সে তাড়াতাড়ি চলে আসবে, তাই তোকে আমি এখনো কোনো কিছুই করছি না। না হলে সে কখন তোর গালে ঠাটিয়ে 4-5টা থাপ্পড় লাগিয়ে দিতাম। আপনি নিশ্চয়ই আপনার বোনের কথা ফেলবেন না, তাই আপনার বোনের কথা নিয়েই থাকেন। তারপর আমি আরিয়ার ভাইয়ার পাশ কাটিয়ে বাসা থেকে বের হয়ে চলে গেলাম। রাস্তা দিয়ে হাঁটছি নিরিবিলি, হঠাৎ করে আমার সামনে চেনা পরিচিত একটি গাড়ি ব্রেক করলো, আর গাড়ি থেকে দেখলাম আরিহা নামলো। আরিহাকে দেখেই আমি দৌড় লাগালাম, কিন্তু দৌড়ে আর বেশি দূর যেতে পারলাম না। আরিহার গার্ডরা আমাকে ধরে ফেলে। অতপর আরিহা আমাকে জোর করে টেনে হিঁচড়ে আবার বাসায় নিয়ে এসে সোজা রুমে নিয়ে গিয়ে ভিতরে ধাক্কা মেরে বাহির থেকে রুম বন্ধ করে চলে গেল। আমার মাথায় কিছুই ঢুকছে না, কোথা থেকে কি হলো। রাত প্রায় 10টা। আরিহা রুমের দরজা খুলে ভিতরে আসলো। আমি খুব ভালো করে দেখতে পাচ্ছি আরিহার মুখে রাগের ছাপ। আমি আরিহাকে বললাম, আপনার না জেলে থাকার কথা, তাহলে আপনি এখানে কিভাবে কি করে? যেখানে আমি কিছুই করিনি সেখানে আবার আমি জেল খাটবো? কোনো প্রশ্নই আসে না। আমি জানি আপনি মেঘাকে খুন করেছেন, হয়তো টাকা দিয়ে পুলিশকে ঘুষ দিয়ে চলে এসেছেন। আমার কথা শুনে আরিহা রেগে সোজা আমাকে দেয়ালের সাথে চেপে ধরে বলল, আমি খুন করিনি। আপনি খুন করেছেন, আমি আপনার সাথে কোনো সম্পর্ক রাখতে চাই না। কথাটা অনেক কষ্টে বললাম। আমার এমন কথা শুনে আরিহা আমাকে থাপ্পড় মেরে দেয়। সঙ্গে সঙ্গে আমার ঠোঁটটা কেটে গিয়ে রক্ত পড়তে থাকে। আমার ঠোঁট কেটে রক্ত পড়ছে দেখে আরিহা তার ঠোঁট আমার ঠোঁটের সাথে মিলিত করে দিল। আমি কিছুতেই ছাড়াতে পারছি না। এক কথায় আমি আরিহার শক্তির সাথে পেরে উঠছিলাম না। সেই রাতে আমার কি হয়েছিল ঠিক মনে নেই, কিন্তু এটা মনে আছে যে সেই রাতে আরিহার সাথে আমার সব কিছুই হয়ে যায়। সকাল সকাল আবার আরিহা তার রোমান্স শুরু করে দেয় আমার সাথে। আমি আর নিতে পারছি না এসব। যা হবার হবে, আজ এর একটা বিহিত করেই তবে দম নিব। আমি অনেক কষ্টে বিছানা থেকে উঠে একটু দূরে গিয়ে ধারালো একটা জিনিস আমার গলায় ধরে চিৎকার দিয়ে বললাম, আমি আর এসব নিতে পারছি না, নিজেকে নিজে শেষ করে দিব। কি কি সব পাগলামো করছো শাহরিয়ার? খবরদার আমার কাছে আসবি না, তাহলে শেষ করে দিব নিজেকে। আমার কথা শুনে আরিহা কাছে আসতে চেয়েও ভয় আসেনি। তারপর আরিহা বলল, শাহরিয়ার কি শুরু করলে তুমি এসব? প্লিজ তোমার হাতের ধারালো জিনিসটা আমাকে দিয়ে দাও। আমি তোর মতো খুনি মেয়ের সাথে থাকতে পারবো না, আমাকে তুই মুক্ত করে দে। তুই একটা খুনি বাজে মেয়ে, তুই মেঘাকে খুন করেছিস, তোর মতো মেয়ের সাথে সংসার করা যায় না। রুম থেকে যা বলছি, না হলে কিন্তু। আচ্ছা যাচ্ছি, কিন্তু তুমি নিজের কোনো ক্ষতি করো না। আরিহা কাঁদতে কাঁদতে চলে গেল, আর আমি সাথে সাথে রুমের দরজা বন্ধ করে দিই। একটা দিন পেরিয়ে গেল, আমি এখনও রুমের মধ্যেই আছি। হাজারো ডাকার পরও আমি রুমের দরজা খুলিনি। অনেক খিদে লাগছে আমার, শরীরটা দুর্বলও লাগছে আমার। বিছানায় গা এলিয়ে শুয়ে আছি, হঠাৎ দরজা ভেঙে আরিহা ভিতরে আসলো। আরিহার মুখে আজ কোনো রাগের চিহ্ন দেখছি না, কিন্তু তার চোখের জলগুলো স্পষ্ট দেখতে পারছি। আরিহা এসে আমাকে জড়িয়ে ধরে, তারপর কিছুক্ষণ আমার দিকে তাকিয়ে আমার হাত ধরে গাড়িতে উঠিয়ে কোথায় যেন নিয়ে যাচ্ছে। আমি হাজার জিজ্ঞেস করলেও কোনো জবাব পাইনি। অবশেষে দেখলাম আরিহা আমাকে মেঘাদের বাসায় নিয়ে আসলো আর বাসার ভিতরে নিয়ে গেল। বাসার ভিতরে গিয়ে তো আমি পুরাই চমকে যাই। দেখি মেঘা সবার সাথে বসে গল্প করছে। আমাকে আর আরিহাকে দেখতে পেয়ে মেঘা সহ সবাই বসা থেকে উঠে যায়। তারপর আরিহা আমাকে হালকা ধাক্কা দিয়ে মেঘার দিকে ঠেলে দিয়ে বলল, বিয়ে করে সুখে থাক তোরা, দোয়া রইল। আর হ্যাঁ শাহরিয়ার, এখন তুমি খুশি তো? খুশি তো হওয়ার কথাই। আমি তোমাকে মুক্তি দিলাম। যদি কখনো শুনতে পাও আমি আর এই ভুবনে নেই, তবে আমার মরা মুখটা পর্যন্ত দেখতে আসিও না। ভালো থেকো। কথাগুলো বলে আরিহা চলে গেল। যাওয়ার আগে একটাবার আমাকে চেয়েও দেখলো না। আমি তো অবাকের পর অবাক হচ্ছি। যে মেয়েটা আমায় ছাড়া এক মুহূর্তের জন্য থাকতে পারে না, সেই মেয়েটাই আমাকে মেঘার হাতে তুলে দিল। আর কথা হচ্ছে যে মেঘা তো মারা গেছে, তো আমার চোখের সামনে মেঘার মতো এটাকে। আমি মেঘার দিকে অবাক দৃষ্টিতে তাকালে মেঘা মুচকি এসে বলল, কি ভাবছো আমি বেঁচে আছি কি করে? তাহলে মনোযোগ সহকারে শোনো। ওই দিন রাতে আমি আরিহার কথা শুনে রাগে তোমার কাছে আসতেছিলাম, যাতে তোমাকে সেখান থেকে নিয়ে আসতে পারি।
কিন্তু এতটাই তাড়াহুড়ায় ছিলাম যে আমার সাথে কোনো গার্ড নিয়ে যায়নি। মাঝপথে একজন 21 থেকে 22 বছরের একটি মেয়ে সাহায্যের কথা বলে আমার, গাড়িটিকে থামাতে বলে। কারো কিছু আবার হলো না তো, তাই ভেবে গাড়ি থামাই। আর সাথে সাথে মেয়েটি রুমাল দিয়ে আমার মুখ চেপে ধরে। আমি ছাড়ানোর অনেক চেষ্টা করেছি কিন্তু ছাড়াতে ব্যর্থ হয়েছি। তার কারণ মেয়েটির সাথে আরও কিছু লোক আমাকে জোর করে তাদের একটা গাড়িতে ওঠায় আর সেই মেয়েটিকে তারা ওখানেই মেরে ফেলে, আমার গাড়ির ভেতরে রেখে দেয়। মেয়েটিকে মেরে ফেলার কারণ হয়তো কোনো প্রমাণ রাখতে চায়নি তারা। প্রায় 2 দিন ধরে আমাকে কোনো এক অজানা জায়গায় আটকে রাখা হয়েছিল। তৃতীয় দিন লোকগুলো আমাকে ধর্ষণ ও হত্যা করার জন্য প্রস্তুত হয়, কিন্তু তার আগেই আরিহা পুলিশ নিয়ে এসে আমাকে বাঁচিয়ে নেয়। আরিহার জন্যই আমার সতীত্ব ও জীবন বেঁচে যায়। আমি চুপ করে মেঘার বলা কথাগুলো শুনছিলাম। হঠাৎ মেঘা আবার বলে উঠল, আজ আমি একটা কথা তোমাকে খুব পরিষ্কার করে বলছি, আরিহার মতো তোমাকে আর কেউ ভালোবাসতে পারবে না। তুমি প্লিজ বিশ্বাস করো, আরিহা তোমাকে কি পরিমাণ ভালোবাসে তা আমি বলে বোঝাতে পারবো না। তোমরা খুশি থাকো, তোমরা সুখে থাকলে আমার মতো সুখী আর কেউ হবে না হয়তো। যাও তাড়াতাড়ি, আরিহার কাছে ছুটে যাও। হ্যাঁ সত্যি তো, আরিহা তো আমাকে খুব ভালোবাসে, এটা আমি অস্বীকার মোটেও করতে পারবো না। আজ কেন জানি আরিহার জন্য আমার মনটা বারবার নাড়া দিয়ে উঠছে। না, আর এইভাবে চলা যায় না, সব কিছু সমাধান করতে হবে আমাকে। আমি একটু সুখে সংসার করতে চাই আরিহার সাথে। তারপর আমি যখন মেঘাদের বাসা থেকে চলে যেতে যাব, তখনই মেঘা আবার বলল, শোনো শাহরিয়ার, আরিয়া হয়তো এখন রেগে থাকতে পারে, তাই উল্টাপাল্টা কিছু বলার আগেই তাকে জড়িয়ে ধরে ক্ষমা চেয়ে নিও, কেমন? আমি জবাবে কিছুই বললাম না, শুধু মেঘার দিকে চেয়ে মুচকি একটা হাসি দিয়ে আরিহাদের বাসার উদ্দেশ্যে চলে গেলাম। আজ আরিহা যাই বলুক না কেন, আমি আরিহার কাছ থেকে কোথাও যাব না। আরিহা আমাকে শাসন অত্যাচার করতো, কিন্তু সেই শাসন অত্যাচারের ভিতরেও যে এক প্রকার ভালোবাসা ছিল তা বুঝতে আমার খুব দেরি হয়ে গেছে। হয়তোবা আমি বুঝতেই চাইনি। অবশেষে আমি আরিহাদের বাসায় পৌঁছালাম। দেরি না করে সোজা আরিহার রুমে গিয়ে দেখি আরিহা জানালার গ্রিল ধরে কাঁদছে। আমি আর কোনো শব্দ না করে সোজা আরিহাকে পিছন থেকে জড়িয়ে ধরি। হঠাৎ করে জড়িয়ে ধরাতে আরিহা চমকে উঠল। আমি আরিহাকে শক্ত করে জড়িয়ে ধরে বললাম, প্লিজ আরিহা, আপনি আমাকে ক্ষমা করে দেন আপনার ভালোবাসাটা বুঝতে দেরি হওয়ার জন্য। আমাকে ছাড়ো আর চলে যাও এখান থেকে, তোমাকে আমি দেখতে চাই না। আজ আপনি আমাকে যাই বলেন না কেন, তারপর আমি কোথাও যাব না। তোমাকে আমি চলে যেতে বলেছি, কথা কি শুনতে পারছো না? আপনি না বলতেন আমি শুধু আপনার, তাহলে আজ কেন দূরে যেতে বলছেন? শেষবারের মতন বলছি, আমাকে ছাড়ো আর আমার বাড়ি থেকে চলে যাও। আমি আরিহাকে আরো শক্ত করে জড়িয়ে ধরে বললাম, না না, কোথাও যাব না। কিন্তু আরিহা আমার থেকে নিজেকে ছাড়িয়ে কষে দুটো থাপ্পড় লাগিয়ে দেয় আমার গালে। তুই কখনোই আমার ভালোবাসাটা বুঝিসনি, আর হয়তো কোনোদিন বুঝতেও পারবি না। আমি তোকে আর দেখতে চাই না, মুক্ত করে দিয়েছি আমি তোকে। আর কি চাস তুই? হ্যাঁ, যদি তোর লজ্জা বলতে কিছু থাকে তো এখান থেকে চলে যা। আরিহা এমন কিছু করবে তা আমি কখনো আশা করিনি। অবশেষে আরিয়াদের বাসা থেকে বেরিয়ে আসলাম। আরিয়ার ভাইয়া অনেকভাবে আমাকে আটকানোর চেষ্টা করেছে, কিন্তু ব্যর্থ হয়েছেন তিনি। রাস্তা দিয়ে হাঁটছি, চোখের জল ফেলে ফেলে বারবার আরিয়াকে মনে পড়ছে। কেন জানি আমি যেদিকে তাকাচ্ছি সেদিকে আরিয়াকে দেখতে পারছি। কেন জানি আবার আমার এটাও মনে হচ্ছে যে আমি আর বাঁচবো না। হঠাৎ গাড়ি ধাক্কায় কোথায় যেন ছিটকে পড়ি। আমার চোখ দুটি শুধু বন্ধ হতে যাচ্ছে। হয়তো আমার চোখগুলো হয়তো বুঝে গেছে তারা আর কোনোদিন পৃথিবীর আলো দেখতে পারবে না। তারপর আমার আর কিছু মনে নেই। যখন আমার জ্ঞান ফিরে তখন দেখি আমি হাসপাতালের বেডে শুয়ে আছি। আমার যতটুকু মনে পড়ছে, আমার একটা গাড়ির সাথে অ্যাক্সিডেন্ট হয়, কিন্তু আমাকে হাসপাতালে কে নিয়ে আসলো আশেপাশে তাকিয়ে কাউকেই দেখতে পেলাম না। কিন্তু আমার বুকের দিকে তাকিয়ে ঠিকই একজনকে দেখতে পেরেছি, আর সে হলো আরিহা। বুকটা আমার ভিজে গেছে, আর কিভাবে ভিজেছে সেটা আমি ঠিক ভালো করে বুঝতে পারছি। হঠাৎ করে আরিহা তার চোখ দুটি মেলে যখন দেখতে পায় আমার জ্ঞান ফিরেছে, তখনই সঙ্গে সঙ্গে আমার গলাটা জড়িয়ে ধরে কাঁদতে কাঁদতে বলল, তোমাকে আমি রাগের মাথায় দু একটা কথা বলেছি, তাই বলে কি তুমি চলে যাবে? তুমি কি জানো আমার বেঁচে থাকার অক্সিজেনটা হলো তুমি? তুমি তো খুব ভালো করেই জানতে আমি একটু রাগী, তাই বলে তুমি চলে যাবে কেন? তুমি কি জানো তুমি যখন বাসা থেকে চলে গেছো এটা শুনে আমি পাগলের মতো হয়ে গিয়েছিলাম। তোমাকে এখানে সেখানে সব জায়গায় খুঁজি কিন্তু পাইনি। যখন দেখি রাস্তার এক কোণে অনেক মানুষের ভিড়ে তুমি রক্তাক্ত অবস্থায় পড়ে আছো, তখন আমার প্রাণটা যায় যায় অবস্থায় ছিল। কথাগুলো বলে আরিহা তার কান্নার মাত্রাটা আরো বাড়িয়ে দেয়। আমি আরিহাকে আস্তে করে জড়িয়ে ধরে বললাম, আর কেঁদো না, তুমি কাঁদলে যে আমারও ভীষণ কষ্ট হয়। আমার কথা শুনে আরিহা তার কান্না করাটা থামিয়ে দেয়। অনেক দিন লেগে গেছে আমার সম্পূর্ণ সুস্থ হতে, আর এখন আমি সম্পূর্ণ সুস্থ। রুমে বসে আছি, এমন সময় আরিহা খুব রাগী মুড নিয়ে রুমে আসে। আরিহার রাগী মুখটা দেখে আমি বসা থেকে উঠে দাঁড়িয়ে যাওয়ার সাথে সাথে আরিহা আমাকে দেয়ালের সাথে ঠেসে ধরে বলল, শুনেছি তুমি নাকি আমাদের অফিসের এক মেয়ের সাথে বেশি কথা বলো। কি বলছো? তুমি হয়তো ভুল শুনছো। আমি কোনো মেয়ের সাথে কথা বলি না, এমনকি
গতদিন একটা সুন্দরী মেয়ে আমার দিকে তাকিয়ে মুচকি মুচকি হাসছিল, কিন্তু আমি শাহরিয়ার সেই মেয়ের দিকে এক পলকের জন্যেও তাকাইনি। ও আচ্ছা, তুমি এক পলকের জন্য তাকাওনি? তাহলে তুমি বুঝলে কেমনে যে মেয়েটি তোমার দিকে তাকিয়ে মুচকি মুচকি হাসছিল? না মানে মনে হচ্ছে অনেক দিন তোমার ঠিকমতো ক্লাস নেওয়া হয় না। প্লিজ মাফ করে দাও। না, আজ আর মাফ হবে না, রাতের বেলা বোঝাবো মজা। কথাগুলো বলেই আরিহা চলে গেল। যাই হোক, এখন তো বেঁচে গেলাম, না জানি রাতে কি হয়। রাতে আমি তাড়াতাড়ি করে খাবার খেয়ে রুমে আসলাম। কিছুক্ষণ পর আরিহা একটা চিকন লাঠি নিয়ে রুমে আসলো। আমি ভয়ে ভয়ে বললাম, ওগো আমাকে এবারের মতো মাফ করে দেও না, আমার লক্ষ্মী সোনা, মিষ্টি সোনা। আজ আর ছাড়াছাড়ি নাই, এখন তোমার হাত পাতো। তুমি আমাকে সত্যি মারবে ওগো? হাত পাততে বলছি তোকে। আমি ভয়ে হাত পাতি, আর সাথে সাথে আমার নরম হাতকে 4-5টা লাঠির আঘাত সহ্য করতে হয়। প্লিজ আর না। হাত পাত বলছি। আবার হাত পাতার সাথে সাথে 4-5টা লাঠির আঘাত আমার নরম হাতটাকে সহ্য করতে হয়। এবার আমার সাথে সাথে বলো, আমি আর কোনো মেয়ের দিকে তাকাবো না। আমি আর কোনো মেয়ের দিকে তাকাবো না। ভালো, চিরদিন যেন মনে থাকে। মনে কেন থাকবে না, স্বয়ং তুমি বলেছো বলে কথা। আচ্ছা, এখন আমার কাছে আসো, তোমাকে একটু আদর করি। আরিহার কাছে গেলেই কেমন এক অদ্ভুত ভালো লাগা আমার ভিতর সৃষ্টি হয়। আরিহাকে খুব বেশি ভালোবেসে ফেলেছি আমি। আরিহার শাসনগুলো আমার খুব ভালো লাগে, তাই ইচ্ছে করেই আমি এমন এমন কাজ করি যাতে আরিহা আমাকে শাসন করে। মেয়েটার মুখে রাগের সৃষ্টি হলে কত যে কিউট লাগে। পরের দিন রাতে আরিহার মুখে শুনতে পেলাম সে প্রেগনেন্ট। কথাটা শুনে কত যে আনন্দিত আমি, যা বলে বোঝানো অসম্ভব ব্যাপার। আমি আরিহাকে খুশিতে শক্ত করে জড়িয়ে ধরি, কিন্তু আরিহা নিজেকে আমার কাছ থেকে ছাড়িয়ে কান্নামাখা কণ্ঠে বলল, জানো আমার ভাইয়ের স্ত্রী অর্থাৎ আমার ভাবি কিভাবে মারা গেছেন? আমি অবাক হয়ে বললাম, কিভাবে? বাচ্চা হওয়ার সময় অপারেশন থিয়েটারে দুইজনেই মারা যায়। যদি আমার কিছু হয়ে যায় তখন? ভয় পেও না, তোমার কিছু হবে না। আর কোনো কিছু না বলে আরিহা আমাকে জড়িয়ে ধরলো। আস্তে আস্তে অনেক দিন অতিবাহিত হলো। আরিহার বাচ্চা হওয়ার সময়ও হয়ে গেছে। অপারেশন থিয়েটারে নিয়ে যাওয়ার আগে আরিহা আমার হাতটা শক্ত করে ধরে বলল, খুব ভালোবাসি তোমাকে। অনেক সময় হয়ে গেল, অপারেশন থিয়েটার থেকে ডাক্তার কখন বের হবে সেই আশায় আছি আমি। কেন জানি আমার আজ অনেক ভয় হচ্ছে আরিহাকে চিরতরে হারিয়ে ফেলার। বাবা আমার কাঁধে হাত রেখে বললেন, বাজান কোনো চিন্তা করিস না, কিছু হইব না। তাই যেন হয় বাবা। কিছুক্ষণ পর অপারেশন থিয়েটার থেকে ডাক্তার বের হলে আমি বলতে লাগলাম, ডক্টর প্লিজ বলুন আমার স্ত্রী কেমন আছে, সে ভালো আছে তো? কিন্তু আমার কথার জবাবে ডক্টর কিছুই বললেন না। দেখে আরিহার ভাইয়া বলে উঠল, কি হলো বলছেন না কেন? আমার বোন ঠিক আছে তো? এখনো ডক্টর কিছুই বললেন না, চুপচাপ দাঁড়িয়ে আছেন। এবার আমি রাগী গলায়ও ধমক দিয়ে বললাম, ডক্টর আমার স্ত্রী ঠিক আছে তো? সরি শাহরিয়ার, আপনার স্ত্রীকে আমরা বাঁচাতে পারিনি। সে আর এই পৃথিবীতে নেই, তবে আপনার জন্য নিষ্পাপ একটি শিশু রেখে গেছেন। ডাক্তারের কথা শুনে আমার কলিজা ভাঙতে শুরু করে। আমি সাথে সাথে সেখানে ফ্লোরেই বসে পড়লাম। আরিহার ভাইয়া ও আমার বাবা ডাক্তারের কথা শোনার সাথে সাথে সেই কখন ভিতরে গিয়ে কান্নার বৃষ্টি বইয়ে দিচ্ছে, কিন্তু আমি এখনো বাহিরে ফ্লোরে হাঁটু গেড়ে বসে আছি। আমার কাছে আরিহার মৃত্যুটা মানতে খুব কঠিন হয়ে যাচ্ছে। আমি নিজেকে ধরে রাখতে পারছি না। দৌড়ে ভিতরে গিয়ে দেখলাম বেডের উপরে আরিহা চিরতরে ঘুমিয়ে আছে। পাশেই হাউমাউ করে কাঁদছে আমার নিষ্পাপ ছোট শিশুটি। হয়তো আমার নিষ্পাপ শিশুটিও বুঝতে পারছে তাকে জন্মদাত্রী মা আর নেই। নার্স এসে আমার শিশুটিকে কোথায় যেন নিয়ে যায়। আমি সেদিকে তেমন একটা তাকালাম না। আরিহার মৃত লাশটির সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে হাউমাউ করে কাঁদছে তার ভাইয়া। বাবা ও আরিহার ভাইয়াকে সামলাতে পারছে না। বাবা ও বা সামলাবে কি করে, কারণ বাবা নিজেই তো চিৎকার করে করে কাঁদছে। কিন্তু আমি তো আরিহার স্বামী, তবে কে সামলাবে আমায়? শত চেষ্টা করেছি নিজেকে সামলাতে, কিন্তু সব চেষ্টাই যাচ্ছে বিফলে। নিজেকে আর আটকাতে পারছি না। আরিহার মৃত লাশটিকে জাপটি মেরে জড়িয়ে ধরে হাউমাউ করে কেঁদে চিৎকার দিয়ে বললাম, ওই চোখ খুলো আরিহা, দেখো আমি শাহরিয়ার, তোমার ভালোবাসার মানুষ, তোমাকে ডাকছে। কি হলো, তুমি কি উঠবে না? তুমি কি আমার কথা শুনবে না? তুমি আমায় ছেড়ে কোথাও যেতে পারো না, উঠো বলছি। তুমি বলতে না আমাকে ছেড়ে কোথাও যাবে না, তাহলে আজ কেন একা চলে গেলে? আমাকেও তোমার সঙ্গে করে নিয়ে যেতে। তুমি ছাড়া আমি একা কি করে থাকবো? তুমি কি জানো না তোমাকে ছাড়া আমার কলিজা পানিহীন মাছের মতো ছটফট করে? প্রতিদিন তোমার কাছ থেকে বকা না খেয়ে কি করে আমি এই পৃথিবীতে থাকবো? তুমি ছাড়া আমি বাঁচবো কি করে? খুব কষ্ট হচ্ছে আমার, মনে হচ্ছে বুক ছিঁড়ে কেউ আমার কলিজাটা ছিঁড়ে নিয়ে যাচ্ছে। আরিহা উঠো উঠো, তুমি ছাড়া কি করে আমি ভালো থাকি? আরিহাকে আরো শক্ত করে বুকের সাথে জড়িয়ে ধরে কাঁদতে লাগলাম। সবার থেকে বেশি আমি ভেঙে পড়েছি। সবাই আমাকে শান্ত করার চেষ্টা করছে, কিন্তু তারা সফল হতে পারছে না। আজ চোখের জল আমার ফুরাচ্ছে না, চোখ দিয়ে শুধু পানি আর পানি ঝরছে।
আমার খুব ইচ্ছে ছিল আমার স্ত্রী এবং সন্তান নিয়ে খুব হাসি খুশি জীবনযাপন করতে, কিন্তু তার হলো না। ইচ্ছেটা ইচ্ছেই রয়ে গেল। সব রঙিন স্বপ্নগুলো ভেঙে চুরমার হয়ে গেছে। মনে হচ্ছে দুনিয়ার সমস্ত কষ্ট আমাকে ঘিরে ধরেছে। খুব কষ্ট হচ্ছে আমার, দম যেন আমার বন্ধ হয়ে আসছে। আমি আরিহা আরিহা বলে জোরে জোরে চিৎকার করছি। আমার চিৎকারে যেন হাসপাতালটা কেঁপে উঠছে। আরিহাকে এখনো বুকের সাথে শক্ত করে জড়িয়ে ধরে কাঁদছি আর বলছি, তুমি যদি চোখ না খুলো তাহলে আমিও আমার জীবন দিয়ে দিব। হঠাৎ করে আরিহা জোরে নিঃশ্বাস নিয়ে উঠল, যা দেখে সবাই চমকে যায়। তাড়াতাড়ি করে ডাক্তার আমাদের অপারেশন থিয়েটার থেকে বাইরে যেতে বলল। তারপর আমরা ডাক্তারের কথা মতো তাই করলাম। মনে মনে আমি এই প্রার্থনায় সৃষ্টিকর্তার কাছে করছিলাম আরিহা যেন সুস্থ হয়ে যায়। আগের তুলনায় ডাক্তার একটু বেশি সময় ব্যয় করলেন। ডাক্তার বাহিরে এসে আমাকে বলল, সত্যি অবিশ্বাস্য একটা ঘটনা। আপনি আপনার স্ত্রীকে শক্ত করে জড়িয়ে ধরে বারবার নাড়াচাড়া করার ফলে আপনার স্ত্রীর হার্ট চালু হয়ে যায়। সত্যি এক অবাক করা ঘটনা। ডক্টর প্লিজ বলুন, আমার স্ত্রী আরিহা ঠিক আছে তো? এখন আর টেনশন করার কোনো দরকার নেই। আপনার স্ত্রী এখন সম্পূর্ণ সুস্থ আছে। 24 ঘন্টার ভিতরে তার জ্ঞান ফিরবে ইনশাআল্লাহ। কথাগুলো বলেই ডাক্তার চলে গেল। রাত প্রায় 3টা বাজে। আমি আরিহার কেবিনে তার হাত ধরে বসে আছি, আর আমার বাবা এবং আরিহার ভাইয়া অন্য আলাদা একটি কেবিনে রয়েছেন। আরিহার মুখের দিকে তাকিয়ে আছি, কি মিষ্টি লাগছে আরিহাকে। হঠাৎ খেয়াল করলাম আরিহা আস্তে আস্তে চোখ মেলছে। তারপর আমি আরিহাকে জড়িয়ে ধরে কাঁদতে লাগলাম। ইস, কাঁদছো কেন? আমাকে আজ কাঁদতে দাও আরিহা, আমার খুব কাঁদতে ইচ্ছে করছে আজ। উফ, তুমি কাঁদলে আমি যে কষ্ট পাবো, আর তুমি নিশ্চয়ই সেটা চাইবে না। না না, দেখো আমি কাঁদছি না, এই যে হাসছি। শোনো শাহরিয়ার, এখন আমাদের একটা সন্তান আছে, তাই বাচ্চাদের মতো কোনো কাণ্ড কারখানা করো না, যাতে তোমাকে শাসন বকা দিতে হয়। এভাবে হাঁ করে কি দেখছো? তোমাকে? কেন, আগে আর দেখোনি নাকি অন্য সব মেয়ে নিয়ে ব্যস্ত থাকতে? তাহলে তো তুমি আমাকে মেরে মেরেই ফেলতে। সব জানোই যখন, তাহলে আমার কথা মতো চলবা সব সময়, কেমন? হুম। তারপর খুব সুখে শান্তিতে অনেক বছর কেটে যায়। এখন আমাদের সন্তান মারিয়া, অর্থাৎ আমার আদরের একমাত্র কন্যাটাও অনেক বড় হয়ে গেছে। কিন্তু কি জানেন, এখনো আরিহার কাছে আমাকে বকা খেতে হয়, আর মাঝে মধ্যে থাপ্পড়। তবে এই থাপ্পড় সেই থাপ্পড় না, এটা হলো ভালোবাসার ছোঁয়া। আরিহা যখন আমার ক্লাস নিয়ে রাখতে রাখতে রুম থেকে চলে যায়, তখন আমার মেয়ে এসে বলে, কি মজা, বাবা আম্মুকে ভয় পায়, বাবা একটু ভীতু। তোমার আম্মুর গায়ে শক্তি অনেক বেশি, তাই তার সাথে পেরে উঠতে পারি না। তাই বলে আমি কিন্তু ভীত না। বাবা তুমি যে ভীতু সেটা সবাই জানে। কথাটা বলেই মারিয়া দৌড়ে আরিহার কাছে চলে গেল। এইভাবে এই হাসি খুশি আনন্দে আমাদের দিনগুলো চলতে থাকে। সবাই আমাদের জন্য দোয়া করবেন, কেমন?